আমরা যাকে এভারেস্ট বলতে সিম্বলিক করি, সেই রকম শিখরকে ছোঁয়ার যারা সাহস দেখিয়েছে, এরকম বহু প্রাক্তনী আছে। তাদের মধ্যে একজনকে এখন ডাকবো আমি। তা আমি ডেকে নিচ্ছি আইয়ুব খানকে। ও এখন রিসার্চ ফেলো, ইউনিভার্সিটি অফ টরন্টো, লেকচারার, সেন্টেনিয়াল কলেজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাডভাইসার ছিল এবং ইউনাইটেড নেশনের অ্যাডভাইসার ছিল। I think before I start, আমার মনে হয় এটা this is an excellent opportunity for me to apologize to my beloved teachers. তার কারণ জীবনে আনসার্টেনটি প্রচুর। এরপরে কবে আসবো তার মধ্যে অনেক শিক্ষক হয়তো বিদায় নেবেন, যেমন আমার ক্ষেত্রে হয়েছে। আব্দুল হাসেম স্যার, এখানে যে একটু আগে যে আপনারা দেখলেন যে স্মল একটা ট্রাইবিউটারি ভিডিও, তাতে প্রথম যে ফটো এবং শেষ ফটোটা আমারই নেওয়া। তখন কখনো ভাবিনি যে তার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। তো যাই হোক, আই উইল কিপ ইট ভেরি শর্ট। আমি এখানে 1992 সালে আসি। 1995 মাধ্যমিক, 1997 উচ্চ মাধ্যমিক। প্রথম দিককার ছাত্র। সেই সময় এইচএস দেওয়ার পরে এনকারেজ করা হতো মেডিসিন পড়া অথবা ইঞ্জিনিয়ারিং। আমার মেডিসিনে ততটা আগ্রহ ছিল না। এর প্রধান কারণ হচ্ছে হাতুড়ে ডাক্তার। আমি ভাবতাম জয়েন্ট দিয়ে এত পরিশ্রম করে যদি আমাকে হাতুড়ে ডাক্তার হতে হয়, এটা একটা পরিশ্রমের অপচয়। তো আমি সেই দিকে যাইনি। আমার মা চেয়েছিলেন ডাক্তার হোক, আমার আব্বা মারা গেছিলেন ক্যান্সারে। যাই হোক, তো আমার প্ল্যান ছিল যে আমি আইপিএস অফিসার হব। তাহলে কি করতে হবে? গ্র্যাজুয়েশনটা করো। ফিজিক্স অনার্সে ভর্তি হলাম কলকাতায়। কিন্তু যখনই গেলাম, তারপরে আমার মধ্যে ফিলোসফি যে আমার যে নিজস্ব ফিলোসফি, সেটা চেঞ্জ হয়ে গেল। তখন আইপিএস মাথার থেকে উড়ে গেল। প্রথম বর্ষটা আমি কাটিয়ে দিলাম ইবনে বতুতা, আল বিরুনি, শেক্সপিয়ার, তারপর হচ্ছে শার্লক হোমস, এই উপন্যাস পড়ে। প্র্যাকটিক্যাল আমি কোনোদিন করিনি। তখন মনে হচ্ছিল যে ঘুরতে হবে। তো আমার মাকে বায়না ধরলাম যে একটা সাইকেল কিনে দিন। হিরো রেঞ্জার কিনে দিলেন প্রচুর কষ্ট করে। সেই নিয়ে প্রথম ট্রিপ মারলাম উত্তরবঙ্গে, এক গিয়ারে সাইকেল নিয়ে দার্জিলিং। এখন আমার একটা ফটো আছে। তারপর তো এই নিয়ে আমার খেয়েই হারিয়ে গেল। ফিজিক্স অনার্সটা আর হলো না ভালোভাবে। কোনো রকম সেকেন্ড ক্লাস পেয়ে গেলাম। এর মধ্যে ভারতবর্ষ ঘোরার একটা প্ল্যান হলো। আলমনি অ্যাসোসিয়েশন তখন শুরু হয়। তারা আমাকে 1000 টাকাও দিয়েছিলেন। স্যার আমাকে একটা সাইকেলও কিনে দিল, যা ঘুরে আয়। কিন্তু এটা বলার একটা উদ্দেশ্য আছে। আমার তখনও রিয়েলাইজেশন ছিল না যে লাইফ ইজ নট দ্যাট ইজি। তো আমি বেরোলাম। এখান থেকে এসেছিলাম, যারা অনেক পুরনো তারা হয়তো জানবে। এখান থেকে গিয়ে প্রায় মাস 3 চালানোর পরে মহারাষ্ট্রের কোথায় নাগপুরের ওখানে পৌঁছালাম। দেখলাম যে এটা খুবই অনিশ্চিত, মানে টাকা পয়সা নেই। কোথায় ওই ধাবার, মানে এক ধরনের খাটিয়া বেড টাইপের, ওতে শুতে হচ্ছে। খুবই করুণ অবস্থা। আমার ভালো লাগলো না। পরিশ্রম করে রাত্রে শোয়ার জায়গা নেই, খাওয়ার কোনো নিশ্চয়তা নেই। বললাম যে এখান থেকে এভাবে চলবে না, এভাবে মজা পাচ্ছি না। তো ফিরে এলাম। তাহলে তখন আমার মনে হলো যে আমাকে কেউ খাওয়াবে না। there is nobody who can feed me, who can sponsor me, so I have to build my skills, get a job, earn bucks, and then you spend whatever you want. তো আমি কি করলাম, ফিজিক্স অনার্সটা তখন আমি কোনো রকমে পাস করে গেলাম। এতে সেকেন্ড ক্লাস পেলাম, কিছু হওয়ার কথা না। হ্যাঁ, তো বললাম এয়ারপোর্ট ম্যানেজমেন্ট করি। চট করে এয়ারপোর্ট ম্যানেজমেন্ট করে নিলাম, নিয়ে এয়ার ইন্ডিয়া জয়েন করলাম। এখান থেকে দিল্লি চলে গেলাম।
মোটামুটি যে কোনো কারণে হোক পেয়ে গেলাম। 2 বছর চাকরি করলাম। ইন্ডিগো সবে তখন প্রথম প্লেন কিনেছে, ওতে চলে গেলাম। মাইনে বেশি, গাড়িও দিল ভালো, বেশ প্লেনে ঘুরছি এদিক ওদিক। প্রথম ফ্লাইট নিয়ে চলে এলাম। বছর 2 থাকার পরে মনে হলো দিল্লি তো দেখলাম, ভারতবর্ষের চারি জায়গায় হাইকিং ফাইকিং করে একবারে যতটা সম্ভব সবই করলাম। তখন মনে হলো ভারতবর্ষ তো ঘুরলাম, কিন্তু যেতে হবে বিদেশে, কারণ ইবনে বতুতা পড়েছি। কোথায় মরক্কো থেকে সারা পৃথিবী চষে, মানে এই তখনকার নন পৃথিবী আর কি, উত্তর আফ্রিকা হয়ে বাংলা পর্যন্ত চলে এসেছিলেন। তাই বললো এর জন্য কি করা যায়, নিজেকে আরও বেশি স্কিলফুল, না তো কত 20,000 টাকা মাইনে তো বেশি কিছু করা যাবে না। হ্যাঁ, একটা ফ্লাইটেই দেখছে 10,000 টাকা। তাই বললাম আমি এবার একটা বাইরে ইন্টারভিউ দিলাম আপনার দুবাইতে, ব্রিটিশ এম্বাসিতে। দিয়ে আমি ওখানে ভিসা অফিসার হয়ে গেলাম। মুম্বাই থেকে প্লেনে করে চলে গেলাম। মাইনে অনেক, যা মাইনে পেতাম তার 4 গুণ মাইনে হয়ে গেল। তো যাই হোক, ওখানে যাওয়ার পর যখন ভিসা অ্যাপ্লিকেশন দেখছি, তখন দেখছি সব বড় বড় ব্যাংকের কনসাল্টিং ফার্ম, সিইও, সিএফও, নর্মাল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, যারা দেখাচ্ছে থাউজেন্ডস অফ ডলার্স কামাচ্ছে। হচ্ছে বাহ, তো বেশ ভালো জিনিস, অনেক ইনকাম। তাই বলো এখন আমি এই যে অফিসার, এর থেকে বেশি ইনকাম আমাকে কীভাবে করতে হবে। মেন উদ্দেশ্য হচ্ছে ঘোরা। তো যা ইনকাম হচ্ছিল তাতে এই লোকাল যে কান্ট্রিগুলো আছে, ওমান, ইরান, তুর্কি, এইগুলো সব মোটামুটি চটাপট ঘুরে নিলাম। নিয়ে কিন্তু ওই জায়গায় মেন রিয়েলাইজেশনটা হলো যে যখনই এরকম মানে টপ র্যাঙ্কিং অফিসিয়ালস যাদের দেখতাম, দেখে আমার মনে হতো যে হাউ টু রান এ কান্ট্রি। হ্যাঁ, একটা দেশকে কীভাবে চালানো যায়। আমি পড়েছি ফিজিক্স, ভালো পড়েনি অবহেলার জন্যে। বললাম যে একটা ভালো জায়গা থেকে পড়তে হবে ইকোনমিক্স। তো ওর জন্য কী করলাম, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এনরোল হয়ে গেলাম। যেহেতু আমি ফিজিক্সে ভালো পাইনি, মানে ভালো করেনি, ওরা বললো তোমাকে একটা ডিপ্লোমা করতে হবে, ওটা যদি ভালো করো দেন উইল প্রসিড। তো মোটামুটি পড়ার সঙ্গে সঙ্গে ওটাও কাজ করার সাথে সাথে পড়লাম। ওখান থেকে ভালো একটা ডিগ্রি হলো। আই উইল কিপ ইট শর্ট। ওখান থেকে চলে গেলাম আমি ওয়ার্ল্ড ব্যাংক, যেটা হচ্ছে আপনার ওয়াশিংটন ডিসি, ইউএসএ। এটা হচ্ছে দুনিয়ার টপ লেভেলের ওয়ার্কিং, মানে কি বলবো, ওয়ার্ক প্লেস। ওখানে গেলাম, বছরখানিক থাকলাম, 2টো গ্র্যাজুয়েশন ডিগ্রি। দেখলাম যে আরও বড় হতে হবে, মানে সিনিয়র পজিশনে যেতে হবে। তখন কি করলাম যে ওখানে এই যে আপনারা অনেকে শুনে থাকবে রঘুরাম রাজন, যে IMF-এর চিফ ইকোনমিস্ট ছিলেন, এখানে রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। তো আমার মনে হলো যে PhD না করলে বা মাস্টার্স ডিগ্রি যদি ভালো জায়গা থেকে না করি, কম্পিটিশনে টিকবো না, উপরে উঠতে পারবো না। এই জন্য কী করলাম, MSc ইকোনমিক্স করে নিলাম। অক্সফোর্ডে গেলাম। অক্সফোর্ডে গিয়ে MPhilটা করে নিলাম। ওখানে আমার 2019-এর টপার ছিলাম, ডিস্টিংশন। তো এই করে এর মধ্যে কিন্তু ঘুরছি, 40-45টা দেশ ঘোরা হয়ে গেল রিপিটেডলি। কাজের জন্য নয়, নিজের পয়সা খরচা করে ঘোরা। হ্যাঁ, সাইকেলও চালাচ্ছি, দেখা যাচ্ছে একে দিনে 200 কিলোমিটার চলে গেলাম। একটা সাইকেলের দাম শুনলে অবাক হয়ে যাবে, দেখা যাচ্ছে 4 লাখ টাকা দাম একটা সাইকেল, বাইসাইকেল। তো মোদ্দা কথা এই যে, আর এখন আমি পড়াচ্ছি হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ টরন্টোতে। 30 সেকেন্ড। সো এটা অতি অল্প সময়ে বলা অ্যাকচুয়ালি ইজ ভেরি চ্যালেঞ্জিং। সো যাই হোক, তো আমার মোদ্দা কথা হচ্ছে এটাই যে তোমাদের যখনই রিয়েলাইজ করবে যে তোমাকে কেউ অন্য কেউ খাওয়াবে না, নিজেকে খেতে হবে, মানে কাজ করে খেতে হবে, তখনই উন্নতিটা তখন থেকে শুরু হবে। হ্যাঁ, তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এটা একটা ভালো হলো না, যাই হোক, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।